একটি ইটের উপর আরেকটি ইট এভাবে যদি আমরা একটি স্তম্ভ তৈরি করি তাহলে কৃত কাজ কত, অথবা একটি কাঠিকে যদি আমরা শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাই দিই তাহলে কৃত কাজের পরিমাণ কত। এ ধরনের প্রবলেম নর্মালি আমরা ভারকেন্দ্রের সরণ দিয়ে করে থাকি। এই প্রবলেমটি যদি সিকিউতে আসে তাহলে বেসিক পদ্ধতিতে অবলম্বন করে আমরা কিভাবে সমাধান করব, আবার এই টপিকটি যদি এমসিকিউ আসে তাহলে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে 10 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলবো, আজকের ভিডিওতে A to Z আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবার সঙ্গে যুক্ত আছি আমি তোমাদের মুন্না ভাইয়া। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব সুন্দর একটি কনসেপ্ট কাজ শক্তি ও ক্ষমতা থেকে, যে একটির উপর আরেকটি ইট এভাবে যদি আমরা একটি স্তম্ভ তৈরি করি তাহলে কৃত কাজ কত, অথবা একটি কাঠিকে শোয়ানো অবস্থা থেকে যদি আমরা দাঁড় করাই দিই তাহলে আমাদের কৃত কাজ কত, এই টপিকটা A to Z শিখবো। সো আমরা এইখান থেকে অলরেডি দিনাজপুর বোর্ডের 17তে আসা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি। যে ভাইয়া বলছে যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের ভর দেওয়া আছে আমাদের হচ্ছে 25 কেজি, এরূপ 5টি ঘনক, তার মানে এখানে কয়টা ঘনক ব্যবহার করা হয়েছে, 5টি ঘনককে একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করা হলো। ঠিক আছে, সো এখানে একটা কন্ডিশন তোমাকে দেওয়া আছে, একটা পরবর্তীতে তোমাকে বলছে যে অন্যদিকে, তার মানে এই প্রশ্নটা কিন্তু দুইভাবে বিভক্ত। ঠিক আছে, প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, তারপরে দুইটার মধ্যে হয়তো তুলনা বলবে। আমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে আগে পড়ি। যে ভাইয়া অন্যদিকে এরূপ আরও 5টি ব্লক, তার মানে অন্যদিকে আরও 5টি ব্লক নিছে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে, তার মানে ভূমিতে একটার পর একটা, দেখো আগে কিন্তু কি করছে, একটার উপরে আরেকটা, একটার উপর আরেকটা, এভাবে একটা স্তম্ভ তৈরি করছে। এখন কি করছে, ব্লকগুলোকে ভূমিতে পাশাপাশি রাখছে, এইখানে 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 এইখানে, তার মানে একটা কাঠি তৈরি করবে। সো দেখো ব্লকটিকে ভূমিতে পাশাপাশি রেখে সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করলে, তার মানে ওই যে আমরা একটু আগে শিখছিলাম যে ভাইয়া একটা কাঠিকে আমরা যদি শোয়ানো পজিশন থেকে দাঁড় করাই দিই এটার সঙ্গে আমরা তুলনা করতে পারবো এটা। ওকে, তাহলে খাড়া করলে স্তম্ভ তৈরি করা হয়েছে। এখন স্তম্ভ তৈরির কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য গাণিতিকভাবে তোমাকে বিশ্লেষণ করতে বলবে। সো দেখো আমরা এক এক করে সমাধান করি, চলো। সো এখান থেকে যদি আমরা দেখি যে ভাইয়া আমরা সর্বপ্রথম যে কন্ডিশনটা পাচ্ছি সেই কন্ডিশনটা আমরা সমাধান করি। তাহলে প্রথম কন্ডিশন কি করছে, একটার উপর আরেকটা তৈরি করে স্তম্ভ তৈরি করছে, তাই না? তার মানে আমরা প্রথমটাকে আমরা দালান তৈরির সঙ্গে কল্পনা করতে পারি যে ভাইয়া দালান তৈরি। ওকে, প্রথমটা আমরা দালান তৈরির সঙ্গে কল্পনা করতে পারি। সো এখন আসো যে ভাইয়া এইটা প্রশ্ন আমরা এমসিকিউ এবং সিকিউ দুইভাবে আমরা করতে পারবো। সো আমরা সবার আগে এমসিকিউ পদ্ধতিটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো কৃতকাজ নির্ণয়ের সূত্র হবে যে ভাইয়া MGH, ডিরেক্ট সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট সূত্র। তুমি চাইলে এটা দিয়ে একদম এক লাইনে উত্তর করতে পারবা। ঠিক আছে, এটা ডিরেক্ট সূত্র। আমরা একটু বেসিক নিয়ম দিয়ে করব, তারপরে তোমাকে সূত্র দিয়েও অ্যান্সার এনে দেখাবো, দেখবা যে একই অপশন আসবে। ঠিক আছে, সো এখন দেখো তাহলে আমরা কি বলছে যে ভাইয়া একটা ঘনক, তার মানে এটা একটা যদি ঘনক হয়, সো এটা ঘনক, সো এরূপ আলটিমেটলি 5টা ঘনক একটার উপরে একটা তুলতে হবে তোমাকে। তার মানে প্রথম ঘনক এটাকে আমরা বলতেছি প্রথম ঘনক। সো এই ধরনের প্রবলেম যে ভাইয়া একটার উপরে আরেকটা স্তূপ তৈরি করলে কৃত কাজ কত, অথবা একটা কাঠিকে আমরা শোয়ানো পজিশন থেকে যদি দাঁড় করাই দিই তাহলে কৃত কাজ কত, তখন আমরা কাজ নির্ণয় করতে গেলে কোনটা দিয়ে করি, ভর কেন্দ্রের সরণটা দিয়ে করি, তাই না? সো দেখো এটা হচ্ছে প্রথম ইট, তারপরে হচ্ছে প্রথম দ্বিতীয় স্তম্ভ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, ধরো এরকম করে দাঁড় করাই দিছি। তাহলে দেখো প্রথম ইটটা যখন আমি রাখছি, বা প্রথম আলটিমেটলি হচ্ছে আমাদের যদি বলি ঘনকটাকে যখন, ঘনবস্তুটাকে যখন আমরা রাখছি, এটার ভরকেন্দ্রের সরণ হয়েছে বলো দেখি? ভরকেন্দ্রের সরণ কিন্তু কোনোটা হয় নাই। দেখো ভরকেন্দ্র যা ছিল তাই আছে। তাহলে আমরা এর বেলায় যদি প্রথম ইটটাকে রাখতে কৃত কাজ বের করতে বলে তাহলে ইন টোটাল কাজ বের করতে হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, আর এটা হচ্ছে আমাদের পঞ্চম। তাহলে যদি আমরা কৃত কাজ ইন টোটাল কৃত কাজটা বের করতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস W5 করতে পারবো। সো এখন আমাদেরকে কি করতে হবে যে ভাইয়া আমরা সবাই সূত্র জানি যে ভাইয়া MGH, এটা হচ্ছে ডাব্লিউ নির্ণয়ের সূত্র, তাই না? কাজ নির্ণয়ের সূত্র আমরা জানি, কারণ একটা সার্টেন উচ্চতায় তুলতেছি। সো একটা বিভব শক্তি সঞ্চিত থাকবে। তোমরা এইভাবে তুলনা করে মনে রাখতে পারো যে ভাই এখানে কোন সূত্র হবে কাজের, W ইকুয়াল টু MGH। বাট এই এইচটা কি আসলে, এই এইচটা কিন্তু প্রকৃত এইচ না, এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ঠিক আছে, ভরকেন্দ্রের সরণ, এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ওকে, আচ্ছা তাহলে এখন আসো যে ভাইয়া আমরা W1 এর ক্ষেত্রে যদি আসি তাহলে MGH, তার মানে এইচ এর মান কত এখানে বলো দেখি? ভরকেন্দ্র আগে এইখানেই ছিল,
বাট এখনও তো এইখানেই আছে, কারণ এখানে তো ভরকেন্দ্রের কোনো স্মরণ হয় নাই ভাইয়া প্রথম কন্ডিশনে। যে ভাইয়া ধরো তুমি এইখানে তোমার ওই ইটটা ছিল বা আলটিমেটলি হচ্ছে এই যে ঘনক বস্তুটা ছিল, তুমি এটাকে সরাই নিয়ে ধরো বা ভূমির সমান্তরালে তুমি এরকম ঠেলে দিয়ে এখানে আনলা, তাহলে ভরকেন্দ্রের স্মরণ কি কোনো চেঞ্জ হয়েছে? আগে দেখো যতটুকু উচ্চতায় ছিল ভূমি থেকে এখনও ঠিক অতটুকু উচ্চতায় আছে, তাহলে ভরকেন্দ্রের স্মরণ হয়েছে প্রথম কন্ডিশনে। প্রথম ইটটার ক্ষেত্রে ভরকেন্দ্রের কোনো স্মরণ হয় নাই, তার মানে এখানে H1 W ইকুয়াল টু mg এইচ, তাহলে এইচটা কত হবে? এইচটা হচ্ছে 0। তারপরে প্লাস আসো যে ভাইয়া W2 ক্ষেত্রে, তাহলে mg H2 বেলায় কী হবে বলো তো দেখি? H2 বেলায় দেখো ভরকেন্দ্রের স্মরণ, দেখো এইচটা তখন এইখানে চলে আসছে, তাহলে এখন ভরকেন্দ্রের স্মরণ কই হইলো? যে ভাইয়া ভরকেন্দ্রের স্মরণ তো এইখানে, দেখো আমি যদি একটু কালার পেন দিয়ে তোমাকে দেখাই, দেখো আগে ছিল এইখানে এই যে লাল কালিতে, এখন গেছে এখানে, তাহলে এতটুকু হচ্ছে ভরকেন্দ্রের স্মরণ। তাহলে এতটুকু এটা আমরা নর্মালি কি এই যে H2 মান বের করতে পারতেছি, H2। তাহলে দেখো তো এইটা একটা ওই ঘনকের সমানই হয়ে যাচ্ছে না, ঘনকের উচ্চতার সমান হয়ে যাচ্ছে না? তাহলে ঘনকের উচ্চতাটা কত ছিল? ঘনকের উচ্চতাটা যদি আমরা দেখি একটু, যে ভাইয়া ঘনকের উচ্চতাটা ছিল এই যে এত মিটার এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমাদের হচ্ছে ঘনক ছিল। তাহলে আমরা এইখান থেকে আমরা ঘনকের উচ্চতা এইচ ইকুয়াল টু কত সেন্টিমিটার? তাহলে 50 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটারে আনতে হবে, তাহলে 50 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে 0 0 কাটা, তাহলে 0.5 আমরা মিটার পাচ্ছি। ওকে, তাহলে এখন আমাদের এখানে কি হবে? এটা কতটুকু ভরকেন্দ্রের স্মরণ হইলো? ওই যে আমাদের এর বাহু বিশিষ্ট সমানই হচ্ছে ঘনকের বাহুর সমানই হচ্ছে স্মরণ হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? যে ভাইয়া আমাদের এই যে এইচটা লিখতে পারবো, এইচটা পরের লাইনে আমি আসলে মানটা বসাচ্ছি। এইচের মান কত পাইছি আমরা? 0.5 মিটার, বোঝার সুবিধার্থে। তারপরে আসো প্লাস H3 এর মানটা, আলটিমেটলি W3 এর মানটা আমরা কি বসাবো? যে ভাইয়া mg, এখন এইখানে কত আসতেছে দেখো। প্রাথমিক অবস্থায় কি ছিল? যে ভাইয়া ভরকেন্দ্র এইখানে ছিল, তাহলে এটা একটু কালার পেন দিয়ে চেঞ্জ করি, তাহলে দেখো এটা হচ্ছে ছিল এইখানে, আর এখন গেছে কোথায়? এইখানে। তাহলে ইন টোটাল এই এতটুকু স্মরণ হয়েছে, তাই না? তাহলে ইন টোটাল এতটুকু স্মরণ হয়েছে, তাহলে এইটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের H3 মান, এই যে W3 জায়গায় বসাচ্ছি। তাহলে দেখো এইটা মিলে কয়টা? একটা ইট, আবার এইটা মিলে একটা ইট। তাহলে দেখো এই যে আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি, তাহলে দেখো এইখানে মিলে একটা, এখানে মিলে একটা, তাহলে দুইটা এইচের সমপরিমাণ হয়েছে। তাহলে এখানে আমরা কত দিব? যে ভাইয়া 2H, তারপরে আবার প্লাস, তারপরে দেখো এখন আমরা W4 এর জায়গায় কি করব? mg H4 এর জায়গায় কি করব? দেখো একটু দেখো এইখানে, তাহলে এই যে এটা 4, তাহলে প্রথম অবস্থা ছিল এই যে এইখান থেকে গেছে এবার এইখানে, তাহলে কয়টার সমান হয়েছে? দেখো এইখানে ছিল একটা, এইখানে একটা, আবার এইখানে একটা, তাহলে 3H এর পরিমাণে, তার মানে দেখো এখানে 3H দ্বারা আমরা গুণ করব। ঠিক একইভাবে আমরা W5 এর বেলায়, তাহলে প্রাথমিক অবস্থা ছিল এইখানে, পরে গেছে এখানে, তাহলে এই পুরো টোটালটা, তাহলে দেখো এটা একটা, তাহলে 1 2 3 4, তার মানে এখানে আমরা mg ইন্টু আমরা কি লিখতে পারবো? যে ভাইয়া 4H। এখন তুমি মজার বিষয় একটা দেখছো, দেখো এত কাহিনী তোমাকে আলটিমেটলি বোঝানোর জন্য আমি তোমাকে করে করে দেখাইলাম, বাট তুমি যখন পরীক্ষার সমাধান করবা তাহলে তোমাকে এই চিত্রটা অঙ্কন করার দরকার নাই, না করলেও হবে। ওকে, সো তুমি জাস্ট এই মেকানিজমটা দেখাইলেই হবে। দেখো ক্রমটা দেখো, যে ভাইয়া এখানে 0 আসতেছে, তারপরেরটাই H, তারপরেরটাই আমাদের কত 2H, তারপরেরটাই হচ্ছে 3H, তারপরেরটাই 4H। তুমি যদি এইচগুলোকে একটু খেয়াল করো, তাহলেই কিন্তু তুমি এই ক্রমটা ধরতে পারবা, খুব সুন্দর একটা ক্রম। দেখো এটা মনে রাখবা যে একটার উপরে একটা থাকলে প্রথমটাই হবে 0, তারপরটাই H, তারপরটা 2H, এরকম করে 0 থেকে 1 2 3 4 5 6 জয়টা ইট নেবে তয়টা পর্যন্ত যাইতেই থাকবে, ঠিক আছে? সো দেখো তাহলে আমরা এইখান থেকে ডিরেক্ট মান বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমটার তো 0, এটার দরকার নাই। তারপরে mg, m এর মান কত ভাইয়া? এই যে 25 কেজি, তার মানে 25 ইন্টু আমাদের হচ্ছে 9.8, আর এইচ এর মান কত ভাইয়া? এইচ এর মান তো বের করছে 0.5, তাহলে হচ্ছে আমাদের 0.5। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন এটাকে আমরা ব্র্যাকেটে রাখি, তারপরে প্লাস আবার করো mg, তাহলে m এর মান হচ্ছে 25 ইন্টু 9.8, এখন 2H, তারপরে 2 ইন্টু 0.5, তাহলে এটা গেল একটা, তারপরে প্লাস আবার 25 ইন্টু 9.8, 3 ইন্টু 0.5, আবার প্লাস করতে হবে কি? যে ভাইয়া 3H গেল 4H পর্যন্ত, তার মানে 25 ইন্টু 9.8 ইন্টু আমাদের 4H, তাহলে 4 ইন্টু 0.5। সো এইটাকে এখন আমরা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে চলো আমরা ক্যালকুলেট করে ফেলি। তাহলে হচ্ছে 25 ইন্টু 9.8 ইন্টু 0.5, তারপরে প্লাস করতে হবে আবার 25 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 0.5, আবার প্লাস করতে হবে 25 ইন্টু 9.8 ইন্টু 3 ইন্টু
0.5, আবার প্লাস করতে হবে 25 ইন্টু 9.8 ইন্টু 4 ইন্টু 0.5। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 1225। তাহলে আমাদের ইন টোটাল কৃত কাজ কত? 1225। আমাদের কৃত কাজ যেহেতু কাজের একক কি আমাদের জুল। সো এইটা আমাদের যে ভাই একটার উপরে একটা এরকম যদি আমরা 5টা ইটটাকে 5টা স্তম্ভকে যদি একসাথে করি তাহলে স্তম্ভ তৈরি করতে আমাদের কৃত কাজ হচ্ছে 1225। তাহলে এটা হচ্ছে আমরা সিকিউ স্টাইলে করলাম। বাট তুমি যদি চাও যে ভাই ডিরেক্ট সূত্র দিয়ে করবা, যে ভাই ধরো এটা এমসিকিউতে চলে আসছে, এটা কিন্তু বোর্ডে এমসিকিউ না আসলেও এডমিশন টেস্টে এমসিকিউ আসে, তাহলে এমসিকিউ যদি চলে আসে তাহলে তুমি দেখো এই ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারবা। অথবা তোমার সিকিউ করতেছো বাট একদম লাস্টের দিকে সময় নাই, এই যে এই কাহিনীটা করার সময় নেই, তাহলে তুমি ডিরেক্ট সূত্র দিয়েও করতে পারো, ঠিক আছে। বাট চেষ্টা করবা যে ভাই এইভাবে বেসিকভাবে দেখায় দেওয়ার জন্য, এভাবে ভাবে দেখায় দেওয়াটা শ্রেয়, কারণ এখানে সিকিউতে 3 মার্ক অথবা 4 মার্কের জন্য আসবে। ওকে, সো দেখো এখন দেখি আমরা এখানে আসলে কি, এখানে আসলে কি হয় ভাইয়া, আসলে উত্তরটা সেম আসে কিনা, যে 1225 আসে কিনা। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 25, বসাই দাও 25। জির মান হচ্ছে 9.8, আর এইচ এর মান কত? এই এইচটা কি ভাইয়া? এই এইচটা কিন্তু আমাদের কি, এই এইচটা কি বসাইতে হবে বলো দেখি। এই এইচটা এখানে আমরা বসাই দিব হচ্ছে 0.5, মানে প্রকৃত এইচটা, আচ্ছা এখানে একটু কালার চেঞ্জ করে দেই। এখানে এই বসাইতে হবে প্রকৃত আমাদের উচ্চতাটা, এইখানে। তারপরে ইনটু অবস্থায় দেখো এন এর মান কত? 5, তাহলে 5 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত আসছে 4। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি, 4 দুগুণ আমাদের হচ্ছে 2 দুগুণ 4, তাহলে 10। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করো, তাহলে 10 ইন্টু উল্টা দিক থেকে আসি 0.5 ইন্টু আমাদের 9.8 ইন্টু আমাদের 25, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি দেখো 1225 চলে আসতেছে। তাহলে 1225 জুল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসতেছে। দেখছো দুইটা অ্যান্সার কি সেম আসছে না? 1225। সো তুমি চাইলে এটা এমসিকিউ এ অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এই এইচটা কি, এই এইচটা হচ্ছে প্রকৃত এইচের মান, দ্যাট মিনস প্রকৃত উচ্চতা, এটা কিন্তু ভারকেন্দ্রের সরণ না, সো এইটা নর্মালি কিভাবে আসছে এই সূত্রটা, এই যে এইভাবে করে 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 কিন্তু আমরা এখানে আলটিমেটলি ধারার সঙ্গে তুলনা করে এটা আনি, ঠিক আছে। তুমি ডিরেক্ট সূত্র আকারে চাইলে মনে রাখতে পারো, অথবা তুমি আলটিমেটলি এভাবে করতে পারো, ঠিক আছে। তুমি এটা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করবা, সিকিউতে হলে এভাবে একটু ভেঙে দেখানোটা শ্রেয়, কারণ 3 থেকে 4 মার্কের জন্য আসে। তাহলে আমরা কেবলমাত্র প্রথম কন্ডিশনটা সমাধান করলাম, যে ভাইয়া একটার উপরে একটা যদি রেখি আমরা স্তম্ভ তৈরি করি তাহলে আমাদের কৃত কাজ কত হবে। এখন তো তোমাকে আরো অন্যদিকে দেখো, এখন আমরা এই কন্ডিশনটা করবো যে ভাই অন্যদিকে এরূপ আরো 5টি ব্লককে একসাথে পাশাপাশি রেখে ধরো একটা কাঠির মতো তৈরি হয়েছে। এই যে এটা দেখো, এই যে চিত্রের মধ্যে দেওয়া আছে, যদি আমি তোমাদেরকে একটু পৃষ্ঠাটা চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে একটা, তাহলে এই যে একটা রাখছে, 2টা 3টা 4টা 5টা এইভাবে রাখছে, রাখার পরে এটাকে কি করছে, এই অবস্থা থেকে এই অবস্থায় দাঁড় করাইছে। তাহলে এখন দাঁড় করাইতে কৃত কাজ কত হবে, ঠিক আছে। সো এই কাঠির ম্যাথ কিন্তু অলরেডি বোর্ডে অনেকবার এমসিকিউতে আসছে এবং সিকিউতেও আসছে। তাহলে চলো এটাতে কাঠির ম্যাথে নর্মালি এটাতেও আমরা ভারকেন্দ্রের সরণ দিয়ে করি। তাহলে দেখো এখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, যে ভাইয়া এম জি এইচ, বাট এইটা এইচটা এইচ না, এইচ বার, এটা কিন্তু আমাদের কি কাঠির ম্যাথের জন্য আমরা ভরকেন্দ্রের সরণ, তাহলে এখানে কি ভরকেন্দ্রের সরণ দিয়ে করি। তাহলে চলো আমরা আগে এই কন্ডিশনটা বোঝার ট্রাই করি, যে একটা কাঠি, ধরো একটা কাঠি ছিল বা একটা লাঠি ছিল, এই লাঠিটার আলটিমেটলি এই অবস্থা থেকে আমরা দাঁড় করাইছি। তাহলে দেখো ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে। তাহলে প্রথম অবস্থায় ভরকেন্দ্র কি ছিল, এই যে মিডল পয়েন্টে ছিল ভরকেন্দ্র, তারপরে কি হয়েছে, এই মিডল পয়েন্টে চলে আসছে। তাহলে দেখো এই ভরকেন্দ্র আমাদের কোথায় ছিল, আমরা যদি এখন একটু ডট ডট দেই তাহলে বোঝার সুবিধার্থে। সো ভরকেন্দ্রটা ছিল দেখো এইখানে আদি অবস্থায়, তারপরে চেঞ্জ হয়ে গেছে এইখানে। ওকে, তাহলে দেখো এইখানে আমরা যতটুকু দৈর্ঘ্য পাবো, এই দৈর্ঘ্যটা এইচ হইলে এই দৈর্ঘ্যটাও তো আমাদের এইচ, এই দৈর্ঘ্যটাও আমাদের এইচ, তাই না। তাহলে এখন দেখো, তাহলে এইচ হইলে তাহলে এই অর্ধেকটা কত হবে, এটা যদি এইচ হয় তাহলে এই অর্ধেকটা কত হবে ভাইয়া, এই অর্ধেকটা হচ্ছে এইচ/2, এই অর্ধেকটা হচ্ছে এইচ/2। ওকে, বুঝা গেছে। এখন আসো যে ভাই আমাদের এইচ/2 তো ভরকেন্দ্রের সরণ না, কারণ এই যে এক্সট্রা এতটুকু উপরে আগে থেকে এসেছিল, তাহলে এই এতটুকুর মান কত, এই এতটুকুর মান কত, এটা কি ভাই, এটা হচ্ছে এই যে ব্যাসার্ধ না, এটা হচ্ছে ব্যাসার্ধটা। তার মানে যে উচ্চতাটা দেওয়া থাকবে বা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলেই তো আমরা এই ব্যাসার্ধটা পেয়ে যাবো, তাই না। তাহলে এখানে ভরকেন্দ্রের সরণ, তার মানে এইচ বার ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি এইচ/2 মাইনাস আর। ওকে, এখন আর এর মান কেমনে বের করে নিব, চলো আগে আর এর মান বের করে নাও। তাহলে আর ইকুয়াল টু কত, দেখো তো প্রথমে ছিল কত, 50 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে আমরা কত জানি, যে 0.5 মিটার আসে, তাই না। তাহলে এখন এই 0.5 তো এই যে পুরাটাই, 0.5 তো পুরাটাই এই যে এই পুরা উচ্চতাটা, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি ওই অর্ধেকটা পেয়ে যাবো, আর এর মানটা পেয়ে যাবো। তার মানে এখন আমরা 0.5
5/2, তাহলে 0.5/2 করো, 0.5/2 তাহলে কত আসতেছে ভাইয়া 0.25, তাহলে 0.25 মিটার। তাহলে আমরা আর এর মান পাইছি। তাহলে এখন চলো মান বসাই দিব তাহলে আমরা, তাহলে ভাইয়া এখানে মান বসাই দিই, তাহলে mg আমাদের h/2 মাইনাস আর, তাহলে চলো m এর মান হচ্ছে 25, 9.8, আর এখানে এইচ এর মান কত ছিল ভাইয়া, এইচ এর মান দেখো, এইচ এর মানটা তোমাকে একটু বের করে নিতে হবে। এইচ এর মান দেখো, আমরা কি করছি ভাইয়া, যে এই এতটুকু অংশ ছিল, এতটুকু অংশর কি ভাই আমাদের এইটার দৈর্ঘ্য কত দেওয়া ছিল, যে 0.5, তাই না, 0.5 মিটার। তাহলে এইরকম কয়টা লাগাইছো তুমি একসাথে, 5টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে এটার সাথে তুমি 5 গুণ করে দিবে না, তাহলে 0.5 ইন্টু 5, তাহলে ইন টোটাল আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাবো, যে ভাইয়া ইন টোটাল আমাদের এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে আমাদের 0.5 ইন্টু আমরা যদি 5 করি, তাহলে আমাদের চলে আসতেছে 2.5, তাহলে 2.5 মিটার। তাহলে ইন টোটাল আমাদের দৈর্ঘ্যটা কত, কাঠির দৈর্ঘ্যটা কত হয়েছে 2.5, এটাই কিন্তু প্রকৃত, এটা কিন্তু ভাইয়া প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত আমাদের উচ্চতাটা বা প্রকৃত উচ্চতা বা প্রকৃত দৈর্ঘ্যটা, যেটাই বলো না কেন, ঠিক আছে। তাহলে প্রকৃত দৈর্ঘ্য আমরা কত পাইলাম, যে ভাইয়া 2.5, তাহলে আমরা এখানে 2.5 ডিভাইডেড বাই 2 মাইনাস আর এর মান কত, এই যে আগে থেকে বের করে রাখছি যে 0.25, তাহলে আমরা 0.25 করে দাও। তাহলে এখন এটাকে ক্যালকুলেট করে দেখো যে ভাইয়া কত আসে। তাহলে আমরা 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 2 হচ্ছে মাইনাস 0.25, সো এটাকে ক্যালকুলেট করলাম, গুণ করলাম 9.8 গুণন আমাদের হচ্ছে 25, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে কত, অ্যান্সার চলে আসতেছে আমাদের 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস আমরা যদি করি 0.25 ইন্টু আমাদের হচ্ছে 9.8 ইন্টু আমাদের চলে আসতেছে কত 25, তাহলে 25, তাহলে দেখো 25, এইখানে একটু প্রবলেম, দেখো এইখানে কি মিস্টেক করছি বলো তো দেখি, এই যে ভরটা তো আর 25 নাই, দেখো এই যে এইখানে একটু ঝামেলা করছি, তাই তো উত্তর আমাদের একটু ঝামেলা করতেছে। দেখো এই ভরটাও তো চেঞ্জ করে নিতে হবে, দেখো আমরা দৈর্ঘ্যটা ঠিক করে নিছি, এখন দেখো এইখানে তো আর একটা না, একটার ভর কত, একটার ভর হচ্ছে 25 কেজি, তাহলে এরূপ কয়টা নিছি, তাহলে দেখো এখানে আমরা যেহেতু এইচের মান বের করে নিছি, তাহলে আমরা ভরটাও তো চেঞ্জ হয়ে যাবে, কারণ সবগুলোকে একসাথে যুক্ত করছি না, তাহলে ভরও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভরটা চেঞ্জ হলে কত হবে, যে ভাইয়া 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 25 ইন্টু আমাদের 5, তাহলে আলটিমেটলি ভরও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে 25 ইন্টু 5, তাহলে এখানে 125 কেজি হয়ে যাচ্ছে ইন টোটালটা, সো 125, তাহলে এইখানে আমাদেরকে কত বসাইতে হবে, যে ভাইয়া 125, এবার হয় আমাদের ঠিক চলে আসবে। সো আমরা যদি দেখি যে ভাইয়া আমাদের 2.5 ডিভাইডেড বাই 2 আমাদের মাইনাস 0.2 আমাদের হচ্ছে 0.25 ইন্টু আমাদের হচ্ছে 9.8 ইন্টু 125, সো 1225, এই তো 1225 আমাদের জুল, এটা হচ্ছে আমাদের চলে আসতেছে। তাহলে দেখো এখন তোমাকে বলছে যে ভাইয়া স্তম্ভ তৈরি করার কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমাদের দেখো প্রথম কন্ডিশনে আমরা কত পাইছি ভাইয়া, প্রথম কন্ডিশনে 1225 জুল পাইছি, পরের কন্ডিশনটাকে কি পাইলাম, পরের কন্ডিশনটাকেও আমরা 1225 পাচ্ছি। তাহলে এখন কোনটা অধিক গ্রহণযোগ্যতা হবে বলো দেখি, কোনটা অধিক গ্রহণযোগ্যতা হবে, যে দুইটাই তো সমান চলে আসছে। তাহলে এখন তোমাকে কনসিডার করতে হবে, দেখো তুমি যদি প্রথমটাতে আসো, তুমি যদি ভাইয়া প্রথমটাতে আসো, প্রথমটাতে কি, যে ভাই একটার পরে আর একটা রাখতেছো, একটার পরে একটা, তার মানে তুমি প্রথমটা একটার পরে একটা রাখছো, তাহলে ক্রমান্বয়ে যখন তুমি তুলতেছো, আর এইটা কি হচ্ছে, এটা তুমি তুলতেছো যে ভাই একবারে, তুমি এখানে দেখো এখানে এর আগের কন্ডিশনে তুমি তুলতেছিল ভাই বারবার 25 কেজি করে, যে ভাইয়া 25 কেজি করে সিঙ্গেল কিন্তু তুলতেছো, বাট এখন কি সবগুলোকে জোড়া লাগাইছো, ওইটা ইন টোটাল হয়ে গেছে 125, তারপরে তোমাকে উপরে ঠেলে তুলতে হচ্ছে। তাহলে কোনটা সুবিধাজনক বেশি, একটা একটা করে তোলা, কারণ আমাকে তখন 25 কেজি তুলতে হচ্ছে। আর তারপরে যদি আমরা সেকেন্ড কন্ডিশনে দেখি, এখানে ভাইয়া ডিরেক্ট আমরা তো পুরোটাকে জোড়া লাগাই দিছি একটা, আলটিমেটলি হচ্ছে কাঠির মতো তৈরি করছি, তাহলে এইটাকে কি 125 কেজিকে আমাকে দাঁড় করাইতে হচ্ছে, তাহলে কোনটা সুবিধাজনক, প্রথমটা। সো তখন যেহেতু আমাদের দুইটাই মিলে গেছে, তাহলে আমরা বলবো যে ভাইয়া আমাদের প্রথমটা আমাদের কি বলছে যে অধিক আমাদের গ্রহণযোগ্য, তাহলে প্রথমটা অধিক গ্রহণযোগ্য। তুমি লিখবা যে ভাইয়া প্রথমটা, সবগুলো যেহেতু দুইটাতে কাজের পরিমাণ সমান হয়ে গেছে, তারপরে আমি যেগুলোর কথা বললাম সেগুলো একটু বাংলা ভার্সন করে লিখে তারপরে তুমি লিখবা যে ভাইয়া প্রথমটা অধিক গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য, প্রথমটা অধিক গ্রহণযোগ্য। সো এই কনসেপ্টটা
ভাইয়া এইচএসসি পরীক্ষায় এমসিকিউ এবং সিকিউ মারাত্মক গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ বা এমসিকিউ ইনশাল্লাহ এবারের এইচএসসি পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? সো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই এই টপিকটা 100% ক্লিয়ার কিনা, আমি বেসিক পদ্ধতিতে কিভাবে ভেঙে ভেঙে সমাধান করবা, আবার কিভাবে এমসিকিউ পদ্ধতিতে একটা সূত্রের মাধ্যমে ডিরেক্ট তুমি 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবা, সব কিছু A to Z ভিডিওতে দেখাই দিছি। ওকে, সো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমরা যারা এই শেষ মুহূর্তে তোমাদের আসলে প্রস্তুতিটাকে গুছাই নিতে একটু ঝামেলা হচ্ছে যে ভাইয়া কোন কোন টাইপের এমসিকিউ এবং সিকিউ গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা সমাধান করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি, টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। সো তোমাদের জন্য কিন্তু আমরা আইডুকেশন থেকে আমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সমাধান, যেটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, এটা কিন্তু অলরেডি আমাদের এই ব্যাচে ক্লাস চলতেছে। সো এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবে, লাইভ ক্লাস থাকবে, আর্কাইভ ক্লাস থাকবে, একদম A to Z আমাদের এই কোর্সে থাকবে। এই শেষ মুহূর্তে যা যা করতে হবে সব কিছু আমরা এখানে সুন্দর মতো গুছাই দিব তোমাদেরকে। এই কোর্সের কোর্স ফিটা মাত্র স্পেশাল ডিসকাউন্টে 1999 টাকায় তুমি ভর্তি হতে পারবা। কিন্তু এখানে আরেকটা সুবর্ণ সুযোগ আছে, যারা এই কোর্সটাতে ভর্তি হবা তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা দিয়ে দেওয়া হবে। যারা আলটিমেটলি ইংরেজিতে একটু দুর্বল, যে ভাই কমন না আসলে ফ্রি হ্যান্ড রাইটিং তো লেখা টাফ, সো তুমি যদি এই ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলোর একটু মনোযোগ দিয়ে দেখো, যদি কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন কমন নাও আসে তাহলে তুমি নিজে নিজে লিখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, সো তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি, এটা মাত্র 1999 টাকায় তুমি 2টা কোর্স পেয়ে যাচ্ছ। সো যারা কোর্সে ভর্তি হতে চাও বা বিস্তারিত জানতে চাও, আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।